মুহূর্তে বিবিসি বাংলার সাবেক প্রধান সিনিয়র জার্নালিস্ট সাবির মুস্তফা। সাবির মুস্তফা, আপনার কাছে আমার প্রথমেই যে বিষয়ে জানতে চাওয়া, সদ্য পদত্যাগকৃত রাষ্ট্রপতিকে আটক করা হবে কিনা, তার বিরুদ্ধে মামলা করা হবে কিনা, অথবা সরকার তাকে এক ধরনের সেফ এক্সিট দিচ্ছে কিনা, সেই ধরনের প্রশ্ন উঠেছে। আপনার কি মনে হয় যে সরকার আসলে তাকে নিয়ে নতুন করে কিছু করবে? অথবা আমরা যদি প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহিদের কথা উচ্চারণ করি, তিনি বলেছেন যে রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায়, মানে তার আগে এবং পরে যদি কোনো ধরনের অভিযোগ থাকে, সেক্ষেত্রে আইনগত প্রক্রিয়া নেওয়া যেতেই পারে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে আসলে কোনো ধরনের স্পষ্ট বার্তা খুঁজে পাওয়া যায় কিনা সরকারের পক্ষ থেকে? আমার মনে হয় জাহিদুর রহমান যেটা চেষ্টা করেছেন যে যে একটা আলোচনা চলছে গণমাধ্যমে এবং সামাজিক মাধ্যমে যে প্রেসিডেন্টের এক ধরনের ইমিউনিটি আছে, যে তাকে মানে প্রেসিডেন্ট না থাকা মানে প্রেসিডেন্ট পদ থেকে চলে যাওয়ার পরও তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা টামলা করা যায় না, এ ধরনের একটা ধারণা অনেকের মনে আছে। যেরকম প্রেসিডেন্ট নিজেই আর্টিকেল 51 সংবিধানের যে 51তম ধারা সেটার কথা উল্লেখ করে বলেছেন যে সেটা পড়ে দেখুক সবাই। তো এখন পরে কি বুঝলেন? এখন জাহিদুর রহমান যেটা বোঝানোর চেষ্টা করছে যে তাদেরকে বিচার করা যায়। কারণ উদাহরণ হিসেবে এরশাদের ব্যাপারটা অনেকেই উল্লেখ করছেন যে এরশাদ পদত্যাগ করার পর তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার বিচার হয়েছে, তিনি জেল খেটেছেন, তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে গিয়েছিল তার দোষী সাব্যস্ত হবার পর। কাজে এই ধরনের উদাহরণ আছে। এখন মূল বিষয়টা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, সরকার কি করতে চায়। সরকার যদি চায় মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার করতে, তাহলে সরকার সেটা করবে। আর যদি সরকার চায় তারা বিচার করবে না, এই বিষয়টাকে মানে এভাবে চলে যেতে দিবে, তাহলে বিচার হবে না। কোনোটাই আইন আইন কোনোটার বাধা বা কোনোটা কিছু হচ্ছে না, এখানে সরকারের সদিচ্ছায়। এটা শুধু শাহাবুদ্দিন কেন, আপনি বাংলাদেশের ইতিহাসে গত 55 বছরের ইতিহাসই দেখেন না কেন, যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ যে কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচার শুধু তখনই হয় যখন তাদের চরম প্রতিপক্ষ ক্ষমতায় আসে এবং তারাই বিচার করে, এবং তারা ক্ষমতায় এসে তাদের পক্ষের যেসব লোক আগের জমানায় বিচার বিচার হয়েছিল এবং দোষী সাব্যস্ত হয়েছিল তাদেরকে বেকসুর খালাস করে দেয়, মাফ করে দেয়। তো এইটাই হচ্ছে সবকিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে। এখানে আইন একদিকে বা ওই দিকে চলবে বা আইন তার নিজস্ব গতিতে চলবে, এইসব কথা হচ্ছে মানে আমি বলছি বকবাস কথা। কারণ এগুলোর কোনো মানে হয় না বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, এগুলোর কোনো মানে হয় না। এভরিথিং ডিপেন্ডস অন গভর্নমেন্টস গুড উইল, পলিটিক্যাল উইল। যারা যারা তাকে আটকের দাবি জানাচ্ছে, সে এনসিপি, জামাত ইসলামী বা ইনকিলাব মঞ্চ নামে একটা সংগঠন আছে, আরো অনেকে, অনেক রাজনৈতিক দল যেগুলো আওয়ামী বিরোধী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তাদের অনেকের বক্তব্য বা সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব কি এমন শক্তিমান ব্যক্তি যে তাকে সেফ এক্সিট দিতে হবে। ডক্টর ইউনূসের ক্ষেত্রে আমরা জানি তিনি মার্কিন এজেন্ট অথবা আন্তর্জাতিক শক্তির নানান ধরনের এজেন্ডা তিনি বাস্তবায়নের জন্য ক্ষমতা নিয়েছিলেন, তার সাথে এক ধরনের বোঝাপড়া হয়েছে। এখন ওপেন সিক্রেট যে তার বিরুদ্ধে একের পর এক মামলা করা হলেও মামলা কোনোটি গ্রহণই করা হয়নি, কোনোটি গ্রহণ করার পরে সেগুলো খারিজ করে দেওয়া হয়েছে। অসংখ্য মানুষ সেগুলো মামলা করতে গেছেন। ইভেন তার উপদেষ্টা পরিষদের যেসব সদস্য ছিলেন তাদের বিরুদ্ধেও কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। তো তার তো এক ধরনের ব্যাখ্যা আছে। আমরা বলছি না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন অবশ্যই অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে তো অভিযোগ ছিল। তো অনেকে বলছেন যে তাকে কেন, মানে বিএনপির সাথে কি আসলে কোনো ধরনের সমঝোতা হয়েছে? আর যদি হয়ে থাকে, যে তিনি কি এমন শক্তি এখন মানে হোল্ড করছেন যে তাকে স্টেট এক্সিট দিতে হবে? আপনি কি মনে করেন? আমার মনে হয় না যে তিনি এমন এক কোনো শক্তি। কিন্তু যখন দল থেকে মনে করা হয়েছে বা দল বা দলের বাইরে যারা আছে বিএনপির সাথে, তারা যখন যদি মনে করে থাকে যে এই বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরবে, এই ঘোষণার পর শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি মানে হিসেবে রেখে দেওয়া একটু ঝুঁকিপূর্ণ, কারণ তার হাতে কোনো ক্ষমতা না থাকলেও তিনি কিছু কিছু জায়গায় কিছু করে ফেলতে পারেন, এ ধরনের যদি একটা বয়ান সৃষ্টি করা হয়, তাহলে বিএনপি তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। কিন্তু তারেক রহমান সম্ভবত সেই অ্যাকশনকে আর বেশি দূর এগিয়ে নিতে চায় না, তিনি হয়তো ওখানেই এটা সমাপ্তি করতে চাইছেন। ঠিক আছে, শাহাবুদ্দিন চলে গেছে, আর ঘাঁটানোর দরকার নেই, এইটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে। কিন্তু তার মানে এই না যে 2 মাস পরে দুদককে বলা হবে না যে তুমি এই তোমরা শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটা তদন্ত শুরু করো। ইসলামী ব্যাংকের যে হাজার হাজার কোটি কোটি টাকার যে লোপাট হওয়ার ঘটনা, সেখানে তার কোনো ভূমিকা ছিল কিনা, আলমের যে টেক ওভার, দখল ইসলামী ব্যাংক, সেটার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল কিনা, সরকার সেটা করতেই পারে, দুদককে নির্দেশ দিতে পারে। এবং আমার মনে হয় না যে প্রাক্তন রাষ্ট্রপতি তেমন কোনো ইমিউনিটি আছে
যেটা তাকে এই ধরনের দুর্নীতির মামলা থেকে রক্ষা করতে পারে। তো এটা সরকার এগেইন যেটা আগেই বলছিলাম যে এটা সবই সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। হুম, তারা হুম। যদি চায় শাহাবুদ্দিনের বিরুদ্ধে তদন্ত এবং মামলা করতে পারে, তারা যদি রাজনৈতিক কারণে যদি না চায় তাহলে সেটা নাও করতে পারে। এই মুহূর্তে দেখে মনে হচ্ছে যে তারেক রহমান এটা চায় না, কিন্তু সেটা এই এটা চায় কেন না মনে হচ্ছে? অবস্থাটা। পেছনের কারণ কি হতে পারে? অনেকে বলেন যে তিনি যখন পদত্যাগ করেছেন তার আগে এক ধরনের সমঝোতা হয়েছে। এটা অনেকে বলছেন। হুম। আ যদি হয়ে থাকে কেন বা সেই সমঝোতা? এবং একই সঙ্গে আপনার কাছে প্রশ্ন, হয়তো প্রশ্নটি পুরনো হতে পারে। আ আসলেই কি তিনি কিছু করতে পারতেন শেখ হাসিনা ফেরার ক্ষেত্রে? আ অথবা এর পেছনে কারণ এটিই কিনা যে তড়িঘড়ি করে স্পিকারকে ডেকে নিয়ে আসা হলো, তিনি ট্রিটমেন্টে ছিলেন। আ শুক্রবারের মধ্যেই আ ওইদিন শর্ট নোটিসে তাকে আ সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে হলো। আসলেই কেমন কোন বিষয় জড়িয়ে রয়েছে কিনা বা ছিল কিনা? না, আমার তো মনে হয় যে এটা একটা মানে কোনো একটা ভয় থেকে এই কাজটা করা হয়েছে। কারণ তারা যদি শাহাবুদ্দিনকে আওয়ামী লীগের নমিনি বা আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যদি তাকে সরাতে চায়, সেটা তো আগেই করতে পারতো। হুম, হুম। সংসদ অধিবেশনে যাওয়ার পরপরই তারা সেটা করতে পারতো। রাষ্ট্রপতি ভাষণ দিলেন এবং তারপরেই তারা এই প্রক্রিয়াটা শুরু করতে পারতো যে ঠিক আছে, কাজ শেষ, এবার আপনি যান, আমরা আমাদের আহ, রাষ্ট্রপতি মনোনীত করব। এবং তিনি এটা তো ওই সাক্ষাৎকারে বলেছিলেন যে সরকার যদি চায় আমি সানন্দে পদত্যাগ করব। তো রাস্তা হুম, তো হুম, হুম। খোলা ছিল, তারা করেনি কেন? তারা নিশ্চয়ই চেয়েছে যে না, তাকেই রেখে দিতে। তো হঠাৎ এই নীতি পরিবর্তন হলো কেন? সেখানে আমার মনে হয় যে এই শেখ হাসিনা ঘিরে ঘটনাটা একটা ফ্যাক্টর হতে পারে। যদিও তার কোনো ক্ষমতা নেই, হয়তো অনেকে ভেবেছেন যে মানে 5ই আগস্ট 2024 সালে আপনার মনে আছে যে খালেদা জিয়া মুক্তি পেয়ে গেল, কিসের বলে মুক্তি হুম, হুম। পেয়ে গেল? রাষ্ট্রপতির কোনো রাজনৈতিক এক আদেশে। আদেশে। তো হুম, রাষ্ট্রপতির তো সেরকম কোনো ক্ষমতা নেই একজন সাজাপ্রাপ্ত আসামিকে তার সাজা মকুব করে দিতে, আনলেস তারা আবেদন করে ক্ষমার জন্য। তো সেরকম তো কোনো হুম, আবেদন আসে না। তখন কোনো দেশে কোনো সরকারই নেই। সেই আবেদন মঞ্জুর তো করা আগে সরকার, তারপরে রাষ্ট্রপতি সেটাতে সম্মতি দেন। তো যাই হোক, তো সেটা হয়েছে। তো এখন তারা কি মনে করছে যে এই কাণ্ড তো উনি আগেই করেছেন, আমাদের পক্ষে করেছেন, এখন আমাদের বিপক্ষে করতে পারেন কিনা? কিন্তু 24 সালের বাস্তবতা আর 26 সালের বাস্তবতা তো একই না। 24 সালে তিনি সেটা করতে পেরেছিলেন কারণ যারা যারা ক্ষমতার কেন্দ্রে তখন, তারা চাচ্ছিল যে সেটা তিনি করুক। কিন্তু এখন যারা ক্ষমতা কেন্দ্রে, তারা তো চাইবে না যে তিনি হাসিনার পক্ষে কোনো পদক্ষেপ নিক। কাজেই তিনি হুম। কিন্তু যারা মানে সরকারের ইচ্ছার বিপক্ষে রাষ্ট্রপতি কিছুই করতে পারেন না, কিছুই পারেন না। এটা এই রাষ্ট্রপতি কেন, কোন রাষ্ট্রপতি পারেনি। আর এখানে যদি তারা মনে করে যে শাহাবুদ্দিন কোনো একটা রাজনৈতিক ক্ষতি করে বসতে পারে, তাহলে তো ব্যাপারটা আরো ভয়ানক হয়ে গেল। কাজেই তাদের শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার পিছনে ওই চিন্তা কাজ করে থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা মানে একটা সমঝোতা হয়েছে। সমঝোতা না হলে এই এই 2-3 দিনের ব্যাপারটা থাকতো না। এটা আগেই তাকে বলতে হবে, এখনই আপনি যান, অথবা মানে পদত্যাগ করার পরই তার বিরুদ্ধে মামলা টামলা নোটিশ আমরা পেয়ে যেতাম। কিন্তু এখনো সেটা হতে পারে। এটা একটা উড়িয়ে দেওয়া যায় না যে তার বিরুদ্ধে একটা তদন্ত শুরু হবে না। এটা হতে পারে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে সেটা হবে না। বিভিন্ন গণমাধ্যমে আ বিভিন্ন বলতে বিশেষ, বিশেষ গণমাধ্যম, আমি নাম উচ্চারণ করছি না। এখানে হেডলাইন করা হয়েছে যে শেখ হাসিনার শেষ দোসর আ রাষ্ট্রপতির বিদায় বা পদত্যাগ। আপনার কি মনে হয় যে আসলেই তার এই পদত্যাগের মধ্য দিয়ে শেখ হাসিনার দোসর হিসেবে আর কেউ রইল না, বা তিনি ফিরে আসার ক্ষেত্রে নতুন কোন ধরনের জটিলতার মুখে পড়তে পারে? এখন তো যেভাবে তিনি বোল্ডলি বলছেন শেখ হাসিনা যে তিনি দেশে ফিরবেন, সেক্ষেত্রে কিছুটা হলেও ভাটা পড়েছে এরকম কি মনে হয় আপনার? না, কারণ আমার মনে হয় না যে শেখ হাসিনার এই ঘোষণার পেছনে শাহাবুদ্দিনের কোনো ভূমিকা ছিল, বা শেখ হাসিনা মনে করেছিলেন যে শাহাবুদ্দিন কোনো ভূমিকা পালন করবে। কারণ তিনি খুব ভালো করেই জানেন যে সরকারের ইচ্ছার বাইরে এই রাষ্ট্রপতি কোনো কিছুই করতে পারবে না। এটা তিনি জানেন, কারণ তিনি তো 15 বছর ক্ষমতায় ছিলেন, হুম। তার আগে 5 বছর, 20 বছর ক্ষমতায় ছিলেন। এই বিষয়ে আরেকটি প্রশ্ন করতেই হচ্ছে, মানে যা গুঞ্জন বা যেগুলো ছড়াচ্ছে যে একটা রহস্য মানুষ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আ যখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব তুরস্কে সফরে, ঠিক সেই মুহূর্তে রাষ্ট্রপতির বিষয়ে এই সিদ্ধান্তগুলো নেওয়া হলো এবং কার্যকর করা হলো। সেনাপ্রধান ফিরলেন শনিবার। শুক্রবারের মধ্যে সবকিছু কমপ্লিট করা হলো। অ্যা এটি কোনো বিশেষ বার্তা আসলেই দেয় কিনা? এটা আমার মনে হয় যে সেনাপ্রধানের অনুপস্থিতি একটা ফ্যাক্টর হতে পারে টাইমিং এর ব্যাপারে। কারণ এই সেনাপ্রধান সব সময় চেয়েছেন যে যেন
সাংবিধানিক ধারাবাহিকতা ভাঙা না হয়। এবং তিনি কিন্তু প্রেসিডেন্টকে ক্ষমতায় তখন 2024 সালে তিনি প্রেসিডেন্টকে সম্পৃক্ত করেছেন পুরো বিষয়ের সাথে। কাজেই হয়তো বিএনপি মনে করে থাকতে পারে যে সেনাপ্রধান যদি দেশে থাকে তাহলে হয়তো তিনি যখন জানতে পারবেন যে এরকম একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, তিনি হয়তো এখানে এসে বাধা দিতে পারেন বা অ্যাটলিস্ট তার বিপক্ষে একটা যুক্তি তিনি তারেক রহমানের কাছে তুলে ধরতে পারেন কেন তারা চান না যে রাষ্ট্রপতিকে সরানো হোক। আম, হতে পারে এটা, আম, যে তার অনুপস্থিতি একটা সুযোগ বলবো না, বলবো একটা মানে কাজে আনপ্লেজেন্ট লাগানো। পরিস্থিতির সৃষ্টি যাতে না হয় সেজন্য তার অনুপস্থিতিতে কাজটা সারা হয়েছে। এমন হতে পারে যে সেনাপ্রধানই বলেছে যে এখন সবকিছু না করে আমি যখন থাকবো না তখন করো, তাহলে আমার কোনো ডিরেক্ট ভূমিকা এখানে থাকবে না। কাজে আমি মনে করি যে ওয়াকার সার্ভ করেছে এই অভ্যুত্থানের কজটাতে, সে সার্ভ করেছে এবং ইউনূসের গভর্নমেন্টকেও সে সাপোর্ট দিয়েছে এবং বিএনপির ক্ষমতা নেওয়ার প্রক্রিয়াতেও সে আম, মানে তার দায়িত্ব সে পালন করেছে। কাজেই তাকে মানে তার উপর নাখোশ হওয়ার কোনো কারণ আমি বিএনপির দেখি না। তার উপর নাখোশ হওয়ার একটাই কারণ, মানে একটাই গ্রুপ আছে, সেটা হচ্ছে আওয়ামী লীগাররা। কারণ তারা মনে করে যে ওয়াকার তাদেরকে তাদের সাথে বেইমানি করেছে এই অগস্ট তাহলে মাসে এই গিয়ে। আশঙ্কা করা হচ্ছে কেন যে তিনি নিজেও হয়তো ফুল টাইম সার্ভ করতে পারবে না তার চাকরির মেয়াদটা? এটা কারণ হচ্ছে অনেকে মনে করছেন যে যদি রাষ্ট্রপতি যান তাহলে সেনাপ্রধানকে যাওয়া উচিত, কারণ তাহলে বিএনপি তাদের পছন্দ মতো মানে এই দুইটা পদে, যদিও রাষ্ট্রপতির পদ একদিকে গুরুত্বপূর্ণ কারণ এটা সর্বোচ্চ পদ, কিন্তু আরেকদিকে এটা গুরুত্বহীন কারণ তার কোনো নির্বাহী ক্ষমতা নেই, কিন্তু তারপর একটা প্রতীকী মানে মূল্য আছে রাষ্ট্রপতি। আর ওদিকে সেনা প্রধানের তো শুধু প্রতীকী না, আসল আম, মূল্য আছে সেনাবাহিনী পদে। সেখানেও তারা হয়তো চাচ্ছে যে এই মুহূর্তেই মানে যত তাড়াতাড়ি সম্ভব এই পরিবর্তনটা আনা, যাতে বিএনপি মানে নিজস্ব পছন্দ মতো, কারণ আপনি সব জায়গায় তো দেখা যাচ্ছে যে বিএনপি তার লোকজনকে দিয়ে বিভিন্ন রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠানে তার লোকজন নিয়োগ করছে। কাজে বিএনপির যে মানে রাষ্ট্রযন্ত্র দখলের যে প্রক্রিয়া, যেটা সবসময় আওয়ামী লীগের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র দখল করে নিয়েছিল, বিএনপি সেইভাবেই রাষ্ট্রযন্ত্রটা তার নিয়ন্ত্রণে নিচ্ছে একইভাবে। এবং সেখানে যদি সেনাপ্রধান শেখ হাসিনা নিয়োগপ্রাপ্ত লোক হয়ে থাকে তাহলে ওয়াই নট তারেক রহমানের নিয়োগপ্রাপ্ত লোক, সেটার জন্য আরো 6-7 মাস কেন ওয়েট করতে হবে? হতে পারে। আম, কিন্তু এই আমরা মুহূর্তে কিন্তু আমি কিন্তু দেখি না যে ওয়াকারুজ্জামান বিএনপি না হওয়ার কোনো কারণ আমি দেখি না। কারণ তিনি পুরো হবে। মানে 2 বছর যা যা মানে তাদের ক্ষমতায় উত্তরণের জন্য যা যা করা দরকার তিনি সবই করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটিও এখন টক অফ দ্য কান্ট্রি। সেখানে হুম। একজন জিএস রয়েছেন ছাত্র সংসদের সালাউদ্দিন আমরা, নিজেই শিবিরের আহ কি একটা শব্দ ইউজ করেন, মানে তিনি তিনি শিবির করেন, শিবির হিসেবে মনোনীত প্রার্থী হয়ে তিনি নির্বাচিত না হলেও তো সে যা ইচ্ছে তাই করে যাচ্ছে। মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারের হাতের চেয়েও তার হাত লম্বা। সেখানে তো আবার কোনো ধরনের স্টেটমেন্ট দেখছি না সরকারকে। তারপরে সেই ক্ষেত্রে আবার কেন ছাড় দেওয়া হচ্ছে? বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে জামাত এনসিপির ক্ষেত্রে কোনো কোনো জায়গায় তো চুপ থাকছে বিএনপি। এখানে একটা মানে ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যারাই কাউকে আক্রমণ করছে, এই সালাউদ্দিন আম্মার হচ্ছে একজন প্রাইম এক্সাম্পল, যে সে কিন্তু অনবরত এটা গত বছর থেকেই সে করে আসছে। রাকসুর জিএস নির্বাচিত হওয়ার পর থেকে কিন্তু তার এই চেহারা দেখা যাচ্ছে, ছাত্রদেরকে পিটানো, টিচারদের উপর চড়াও হওয়া, তাদেরকে পদত্যাগে বাধ্য করা, এই ধরনের, হ্যাঁ এই ধরনের কাজ সে করে আসছে এবং সে হচ্ছে একটা মব নেতা। এখন এই মব নেতা ইউনূসের আমলে সবকিছুতে পার পেয়ে গেছে, সব মবই পার পেয়ে গেছে। ইউনূস অন্যদিকে তাকিয়েছিল বা না তাকে অন্যদিকে তাকিয়ে না থাকলেও সে এটাকে মানে পছন্দই করতো মনে হচ্ছিল, কিন্তু এখন তো সেটা হওয়ার কথা না। তো এখন সে কেন পার পেয়ে যাচ্ছে এইসব করে? এটার একটাই কারণ হতে পারে যে বিএনপিও যারাই নিজেদেরকে জুলাই বিপ্লবী বলে মানে উপস্থাপন করে এবং যখনই কাউকে আক্রমণ করে ফিজিক্যালি বা ভার্বালি, তাদেরকে আওয়ামী লীগ বা আওয়ামী দোসর বলে ট্যাগ দেয়, তখনই কেউ আর হাত দিতে চায় না, তখনই তারা মনে করে যে এটা এটা জায়েজ। যারা জুলাই সমর্থক তারা যা খুশি তা করতে পারে যতক্ষণ তারা তাদের প্রতিপক্ষকে যাদেরকে আঘাত করছে তাদেরকে আওয়ামী লীগ বলে অভিহিত করতে পারে, সবই জায়েজ। তো এটা হয়ে গেছে নতুন এক ধরনের ফ্যাসিজম। যদি আপনারা বলেন যে আওয়ামী লীগ আমলে যা হতো সেটা এক ধরনের ফ্যাসিজম,
তাহলে এটা হয়ে গেছে নতুন এক ধরনের ফাসিজম, যে আপনি একটা গোষ্ঠীকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্ন করে তার উপর নির্যাতনটাকে জায়েজ করে দিচ্ছেন। যা খুশি তাই করতে পারবেন, যতক্ষণ আপনি বলতে পারছেন যে ও হচ্ছে আওয়ামী দোসর, ও হচ্ছে ছাত্রলীগ, ও হচ্ছে এই লীগ। লীগ শব্দটা আপনি অ্যাড করতে হুম, হুম। পারলেই আপনার 7 খুন মাপ। তো এটা খুবই বিপজ্জনক একটা অবস্থা। এটা ইউনূসের আমলে চলছিল, কিন্তু ইউনূস তো ইউনূস, তার কোনো জবাবদিহিতা ছিল না। এই সরকারের তো জবাবদিহিতা আছে, এ তো নির্বাচিত সরকার, এ তো সংসদীয় সরকার। আর সংসদে কার কাছে জবাবদিহি করবে? জামাত, এনসিপি, তারা তো মহাবের রাজা। এখন ব্যাপারটা হয়ে যাচ্ছে জবাবদিহিতার জন্য আপনার সুশীল সমাজ, মিডিয়া, এরা ছাড়া আর কেউ নেই এই সরকারকে জবাবদিহিতার মুখে দাঁড় করানোর জন্য। সুশীল সমাজ এবং নাগরিক সমাজ বলতে যেটা বোঝায়, এবং মিডিয়া, এটা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই। কিন্তু সেখানে সেইটা হচ্ছে কিনা সেটাই প্রশ্ন। যদিও এই আম্মারের উপর যে রিপোর্টিং যেটা হচ্ছে তার কর্মকাণ্ডের উপর, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা মিডিয়া কিন্তু নেগলেক্ট করছে না বা এড়িয়ে যাচ্ছে না। যেমন আজকেই একটা হুম। বড় রিপোর্ট আছে এই টাইমস অফ বাংলাদেশে, এই সমকালও আম্মারের আছে, সমকালও সমকাল আছে, আছে। প্রথম হ্যাঁ, আছে, মোটামুটি সব পত্রিকা এটা মোটামুটি একটা ভালো ট্রিটমেন্ট দিয়েছে। ট্রিটমেন্ট দিচ্ছে, কারণ তারাও মানে এটা থেকে এখন সরকার যদি এইগুলা আমলে নিয়ে অ্যাকশন নেয় এই আম্মারের বিরুদ্ধে, তাহলে এক জিনিস। আর যদি এটা সত্ত্বেও যদি তারা জিনিসটাকে এড়িয়ে যায়, ইগনোর করে, অ্যাজ ইফ কিছুই হচ্ছে না, তাহলে বুঝবো যে সেই ইউনূস সরকারের ভূত বিএনপি সরকারের ঘাড়ে ভালোভাবেই চেপে বসে আছে, এবং কিন্তু এটা সে বিএনপির আম্মার জন্য আবার ভালো। উল্টা, আম্মার আবার উল্টা থ্রেট দিচ্ছে। আম্মার এবং আম্মারের সহযোগীরা যেসব গণমাধ্যম নানান ধরনের প্রশ্ন তাকে করছে বা তার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন অ্যারাইজ করছে, তাদেরকে দেখে নেবে, হ্যাঁ, ওপেন সেটা সমাজ তো। মনে করছে। হ্যাঁ, তো এইগুলোও তো সরকারের আমলে নেওয়া উচিত, যে গণমাধ্যমের বিরুদ্ধে যদি এরকম হুমকি কেউ দেয়, তো এখানে তো একটা মানে প্রচ্ছন্ন একটা মানে আইন ভঙ্গের একটা ব্যাপার চলে আসে। আপনি তো একটা গণমাধ্যমকে বা এভাবে হুমকি দেওয়া মানে কি? তাদের বিরুদ্ধে একটা ভায়োলেন্স উস্কে দেওয়ার সামিল, তাই না? তো এই যে তো বেআইনি, এটা তো আইন পরিপন্থী। তাহলে তো আপনাকে তো ওই নিয়ে তাকে ব্যবস্থা নেওয়া উচিত, আর অন্তত তাকে বলা উচিত, তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে জানানো উচিত যে এগুলো তিনি করতে পারেন না। তিনি একটা গণমাধ্যমকে মানে দেখে নেওয়ার মানেটা কি? তিনি কি বলছেন যে তিনি মামলা করবেন? তো মামলা করলে করেন। যদি কোনো মিডিয়া যদি তার মানহানি করে থাকে, মানহানির মামলা তারা করতেই পারে। মানহানির মামলা তো আর নতুন জিনিস না। আর যেহেতু সব পত্রিকা এখন অনলাইনে আছে, সেহেতু এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে পড়ে যাচ্ছে। সো মানে আইনি রাস্তা তার কাছে আছে। এখানে কেউ ওই মানে দেখে নেওয়ার হুমকি টুমকি দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন যে আপনার যা আপনাকে নিয়ে যা ছাপা হচ্ছে সেগুলো ভুল কিন্তু সে এবং যখন আপনার হুমকি রাজনীতি দিচ্ছে করছে, তখন তার নিশ্চয়ই আইনের জায়গা থেকে হুমকি দিচ্ছে, বিষয়টি এরকম তো মনে করার কোনো কারণ নেই, তাই না? না, আমি সেটাই বলছি যে তিনি যখন হুমকি হুম। দিচ্ছেন, যখন আইনের রাস্তা খোলা আছে, সেই রাস্তা না গিয়ে যখন আপনি হুমকি দেন, তাহলে আপনার উদ্দেশ্য ভালো না। তার মানে হচ্ছে যে পত্রিকা যা ছাপা হচ্ছে সেটা হুম। আপনি কোর্টে চ্যালেঞ্জ করতে পারছেন না, কিন্তু আপনি পেশি শক্তি দিয়ে সেটা দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। ছোট একটা বিষয়ে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, এবারে ছোট করে উত্তরটা আশা করছি আমরা শেষ করবো। সেটা হচ্ছে যে ভারতে সফরের বিষয়ে নানান ধরনের সিদ্ধান্ত পরিবর্তন আমরা দেখছি আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে, অথবা তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিল, মানুষের এক্সপেকটেশন বা মানুষের যেই ধারণা সেইটির সাথে মেলেনি। কিন্তু চলতি মাসেও প্রধানমন্ত্রীর ভারত সফরে যাওয়ার কথা ছিল, একটি গুঞ্জন ছিল, সেটিও আবার হয়তো পিছিয়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে আবার নরেন্দ্র মোদী ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান সাহেবকে সেখানকার ব্রিক্স সম্মেলনে। সে বিষয়ে এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে আমরা জানতে পেরেছি। আপনার কি মনে হয় যে এটিও মোটামুটি এক ধরনের অ্যাভয়েড করার টেন্ডেন্সি থাকতে পারে, এবং যত জানা গেছে যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন? আহ, আপনার কি মনে হয় যে আসলে কি হতে যাচ্ছে? এখন তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী ফেব্রুয়ারি মাসে ভারত সফরের জন্য, হুম। সব মানে পরিবার সহ। তো সেটার কোনো সাড়া তারেক রহমান দেননি। এই মাসে যাওয়ার কথা ছিল কি ছিল না এটা আমি শিওর না, এটা হয়তো একটা গুজব থাকতে পারে, কিন্তু ভারতীয় মানে মিডিয়াতে তেমন কোনো খবর আসেনি যে এটা হতে যাচ্ছে। কাজে এটাকে আমি একটা গুজব হিসেবে দেখবো। তবে ব্রিক্স সম্মেলন যেহেতু ভারত এই ব্রিক্স সম্মেলনটাকে তারা হোস্ট, এবং নরেন্দ্র মোদী যেহেতু এই সম্মেলনের চেয়ারপারসন থাকবেন, তার একটা এখতিয়ার আছে যে ব্রিক্সের সদস্য না এমন দেশকে আমন্ত্রণ জানানো। যেমন G7 বলুন বা G20 বলুন, যারা হোস্ট তারা কিন্তু ওই গ্রুপের বাইরের দেশগুলোকেও, হুম। দেশ মানে কয়েকটাকে আমন্ত্রণ জানাতে পারে।
তো এখন বাংলাদেশ কিন্তু আগেও মানে ব্রিক্সের সদস্য হওয়ার একটা ইচ্ছা ব্যক্ত করেছিল। সো নরেন্দ্র মোদী যখন ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে ইনভাইট করে, এখানে না যাওয়া হবে একটা চরম বোকামি। কারণ ওখানে গেলে আপনার ইন্টারন্যাশনাল লিঙ্কেজ আরো বাড়বে, এবং আপনি আমেরিকার সাথে ভালো সম্পর্ক করছেন, পশ্চিমা বিশ্বের সাথে ভালো সম্পর্ক করছেন। ব্রিক্স হচ্ছে একটা বিকল্প ধারা, আম, বিশ্ব বিশ্ব রাজনীতিতে বা ভূ রাজনীতিতে তারা হচ্ছে একটা বিকল্প ধারা। সেই বিকল্প ধারা যদি আপনি যোগ নাও দেন, যদি আপনি সদস্য নাও হন, হয়তো ব্রিক্স আপনাকে সদস্য করবে না, কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলা, সেটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে না। যদি না আমেরিকা তাদেরকে বলে, এই যে সার্জিও গোর এসে বলে যে ব্রিক্স থেকে দূরে থাকো, এবং সেটা যদি বাংলাদেশ গ্রহণ করে, তাহলে বোঝা যাবে যে আমেরিকান আধিপত্য চাই না, এই কথাটা টোটালি ভুল। এখানে আমেরিকান আধিপত্য আছে, জানবো, যদি আমেরিকান চাপে তারেক রহমান ব্রিক্স সম্মেলনে না যান। কিন্তু সেটা কি তিনি যদি হওয়ার সম্ভাবনা আছে? সে ধরনের কিছু হওয়ার আশঙ্কা আছে? ট্রাম্প প্রশাসন কিন্তু ব্রিক্সকে মোটেই পছন্দ করে না, কারণ ট্রাম্প হ্যাঁ। প্রশাসনের আশঙ্কা হচ্ছে যে ব্রিক্স চাচ্ছে যে ডলারের বাইরে বিশ্ব হুম, হুম। বাণিজ্যে ডলার থেকে সরিয়ে নিতে, যেখানে অন্যান্য কারেন্সি দিয়ে বিশ্ব বাণিজ্য চালাতে। সেটা আমেরিকার জন্য একটা ব্যাপক বিপর্যয় হয়ে যাবে। বিশ্ব বাণিজ্য যদি ডলার থেকে সরে যায়, ডলার যদি বিশ্বের রিজার্ভ কারেন্সি থেকে বাদ পড়ে যায়, তাহলে এটা আমেরিকার জন্য বিশাল একটা বিপর্যয় হয়ে যাবে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক পর্যায়ে। কাজেই ট্রাম্প প্রশাসন এমনও হুমকি দিয়েছে যে যারা ডলার থেকে সরে যাবে, আমি ব্রিক্সকে শেষ করে দিব, এই ধরনের মন্তব্য সে করে। সো সো ট্রাম্প প্রশাসন ব্রিক্স পছন্দ করে না, এবং বাংলাদেশের সাথে তার সম্পর্ক কতটুকু গভীর সেটা আমরা পুরোটা জানি না, কিন্তু আমরা জানি যে খুবই খুবই ভালো সম্পর্ক গড়ে বাংলাদেশ তোলা। তো আবার আগ্রহী ব্রিক্স জয়েন করার জন্য, ব্রিক্স এর সদস্য পদের জন্য তো এক বাংলাদেশ আগ্রহী। এক সময় ছিল, এখন এই বর্তমান সরকার আচ্ছা। আগ্রহী হবে কিনা আমি জানি না, তবে আগ্রহী না হলে তারা ভুল করবে, এটুকু আমি বুঝি। কারণ ব্রিক্স একটা বিকল্প ধারা সৃষ্টি করেছে, সেটার সাথে বাংলাদেশের সম্পৃক্ত হওয়া খুবই জরুরি।